বিরান পড়ে থাকা এই মহলে এই কথাটি প্রমাণ করে যে এখানে আগে নগর ছিল। আর আজ প্রায় 200 শতাব্দী পার হয়ে গিয়েছে, কিন্তু এই গ্রামে আর জনবসতি বসেনি। আর নাই আশেপাশে থাকা সেই 84টি গ্রাম যেখানে আগে পালিয়াল ব্রাহ্মণরা থাকতো। সেই পালিয়াল ব্রাহ্মণ যা দ্বারা গ্রামের মাটি সমৃদ্ধ হতো। তাহলে কি এমন হলো যে রাতারাতি এই গ্রাম খালি হয়ে গেল? কেন 200 বছর পরও এখানে যে কেউ সন্ধ্যার পর সেই জায়গায় যেতে ভয় পায়? কুলধারার ইতিহাসে কি এমন রহস্য লুকিয়ে আছে যার জন্য মানুষ এখনো সেখানে যেতে ভয় পায়? কেন দিনের বেলাও সেখানকার মানুষ চুরির ক্ষণ ক্ষণ আর পায়ের শব্দ শুনতে পায়? এগুলো কি আপনি জানতে চান না? পেয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত কুলধারার সব গল্প প্রবাল তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শুনছিল। আশেপাশে থাকা তার বন্ধুরাও তার চিৎকার শুনে তার দিকে আকর্ষিত হয়ে গিয়েছিল। তাদের মধ্যে থাকা আদিত্য তাকে বলে, কি এমন পেয়েছিস যে এত চিৎকার করতে শুরু করেছিস? আরে আদিত্য, বলছি এমন একটি কনসেপ্ট পেয়েছি যার দ্বারা আমরা বড় একটি হিট পাবো। জয়সওয়ালমারের একটি গ্রাম যেখান থেকে রাতারাতি 5000 মানুষ গায়েব হয়ে গিয়েছিল। প্রবাল তার কথা শেষ করতেই জুয়া বলে ওঠে, তুমি কুলধারার কথা বলছো তাই না প্রবাল? তার কথা শুনে প্রবাল একদম রোমান্টিক ভাবে বলে, ইয়েস মাই ডিয়ার বেবি, ইউ গট ইট ভেরি রাইট। তখনই জুয়া আর প্রবালের কথায় দখল দিয়ে বিভান বলে, কি তোমরা এখনো পুরনো গ্রাম অঞ্চলের কথা বলছো? এখন যা যুগ পড়েছে তাতে আমরা ঘরে বসে বসেই বিভিন্ন আত্মার সাথে কথা বলতে পারবো। আরে বিমান, ওই যা দিয়ে তুমি শুধু মাত্র একটি আত্মার সাথে কথা বলতে পারবে, কিন্তু কিন্তু না জানি কুলধারের ওই গ্রামে এরকম কতগুলো আত্মা পাওয়া যাবে। আর যদি না পাই তাতেও কোনো সমস্যা নেই। লোকেশন এতটাই ভয়ানক যে 2 থেকে 4 মিলিয়ন ভিউজ তো এসেই পড়বে। প্রবালের কথা শুনে আদিত্য হাসতে হাসতে বলে, দিনের বেলা সেখানে তুমি কি এমন ফুটেজ পাবে শুনি? এর উত্তরে জুয়া বলে, কিন্তু আমরা সেখানে রাতেও যেতে পারি তাই না? এ কথা বলার সময় জুয়ার চোখে আজব এক চমক ছিল, যেন সে কুলধারা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু তার এই কথা শুনে সবার মাথা দিয়ে ঘাম ঝরতে শুরু করে, কারণ যদিও তারা হরর কন্টেন্ট বানাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে এতটাও সাহস নেই যে তারা সেখানে রাতে যাবে, যেখানে 200 বছর ধরে কেউই যায়নি। আর যদি সাহসও হয় তাহলে যাবে কিভাবে? কারণ সন্ধ্যা 6টার পর কুলধারার গ্রামের ভেতরে কাউকে ঢুকতে দেয়া হয় না। যখন এই কথা প্রবাল জোয়াকে বোঝাতে যায় তখন জোয়া তাকে ভীতু বলে রাগাতে থাকে। বিভানের মনে হয় এটাই সুযোগ, এখন সে জোয়ার নজরে হিরো হতে পারবে। তাই সে বলে, জয়া, এই ভীতুকে ছাড়ো। আমি বলি কি, শুধু তুমি আর আমি যাই, কোনো না কোনো ভাবে ভিতরে তো ঢোকাই যাবে। বিভানের কথা শুনে প্রবাল লুকিয়ে লুকিয়ে কুলধারা গ্রামে ঢোকার জন্য রাজি হয়ে যায়, কারণ সে চাইছিল না বিভান জোয়ানের একটু কাছেও না আসুক। পরের দিন সকালে সবাই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়ি করে কুলধারা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছানোর কয়েক কিলোমিটার আগে তারা কুলধারার একটি সাইনবোর্ড দেখতে পায়, আর তার কিছুটা সামনে একটি বৃদ্ধ মহিলা, যার কাছে পৌঁছাতে প্রবাল গাড়ি থামিয়ে দেয়। গাড়ির কাজ নিচু করে যখনই জোয়া সে বৃদ্ধ মহিলার দিকে তাকায়, তখন সে তার দিকে তাকিয়ে কঠোর গলায় বলে, কেন এখানে এসেছিস? চলে যা এখান থেকে, তোর কারণে এরা মরে যাবে। তার এই ভয়ানক আওয়াজ শুনে প্রবাল গাড়ির সামনের দিকে নিয়ে যায় আর জোয়াকে বলে, মনে হচ্ছে তোমার দূর সম্পর্কের খালামণি, অনেকদিন তার সাথে দেখা করনি, তাই সে তোমার উপর রেগে আছে। তার কথা শুনে গাড়িতে থাকা সবাই হেসে ওঠে, কিন্তু জোয়ার নজর গাড়ির ব্যাক মডেলের উপরেই ছিল, যাতে সে ওই বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছিল। কিন্তু দেখতে দেখতে কালো ধোঁয়া সে বৃদ্ধ মহিলা গায়েব হয়ে যায়। কুলধারা গ্রামের দরজার সামনে পৌঁছাতেই কালো চাদরে মোড়ানো একটি ব্যক্তি তাদের গাড়িকে থামিয়ে দেয় আর ভেতরে যাওয়ার জন্য কিছু টাকা নিয়ে বলে, সন্ধ্যা 6টার পর ফিরে আসবেন, কারণ 6টার পর দরজা বন্ধ করে দেওয়া হবে। তারপর এখানে কুকুরের ডাকও শোনা যাবে না। প্রবাল তাকে টেনশন নিতে না করে গাড়ি নিয়ে ভেতরে চলে যায়, কারণ তারা 4 জন ভেতরে গিয়ে আবার বেরিয়ে যাবে।
তারপর প্রায় 5টার সময় তারা গাড়ি অন্য কোথাও না থামিয়ে কুলধারা গ্রামের ভেতর থেকে বেরিয়ে আসে। বাকি লোকেরাও সেখানে থেকে ঘুরে চলে গিয়েছিল। তাই ঠিক 6টা বাজে সেই ব্যক্তি কুলধারা গ্রামের দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর আর পেছনে না ফিরে সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে রাতের অন্ধকার কুলধারা গ্রামকে ঘিরে ফেলতে শুরু করেছিল, কিন্তু না জানি কেন প্রবাল আবার এখানে ফিরে এসেছিল। কিন্তু গাড়ি থেকে শুধু প্রবাল আর আদিত্যই বেরিয়ে এসেছিল। একজনের হাতে হাতুড়ি এবং আরেকজনের হাতে ক্যামেরা ছিল, যা দিয়ে তারা পুরো পৃথিবীকে দেখাতে চাইছিল তারাই প্রকৃত ডিয়ার ডেভিল, যারা কুলধারার মতো হন্টেড ভিলেজেও রাত পার করতে পারে। এখানে তারা ভেতরে ঢোকার জন্য দরজার তালা ভাঙছিল। সেখানে তারা জোয়া আর ভিভানকে ছেড়ে এসেছিল, যেন সন্ধ্যা 6টায় এরা পৌঁছানোর আগেই তারা দুজন কুলধারা গ্রামের শট নিতে পারে। তারা দুজন কুলধারা গ্রামের জায়গায় জায়গায় ক্যামেরা ফিট করে দিয়েছিল, যেন সম্পূর্ণ রাতের অ্যাক্টিভিটি ক্যামেরায় ফিট হতে পারে। অন্যদিকে ভিভানও জোয়াকে তার মনের কথা বলার ভালো সুযোগ পেয়ে গিয়েছিল। সে পুরোপুরি প্রবালের হয়ে যাওয়ার আগেই দুজন ভেতরে ঘুরতে ঘুরতে সেই ঘরের কাছে পৌঁছে গিয়েছিল, যেখান থেকে এই গ্রাম খালি হওয়ার গল্প শুরু হয়েছিল। জোয়া যখনই এই ঘরের চৌকাঠে পা রাখে তখনই প্রবল বাতাস বইতে শুরু করে। বন্ধ অন্ধকার রুম থেকে প্যাঁচার দল বেরিয়ে আসে, আর চৌকাঠে দাঁড়ানো জোয়ার উঠতে থাকা চুলগুলো তার সৌন্দর্যকে বিকট বানিয়ে দিয়েছিল। এমনিতে তো বিমান এইসব জিনিস দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু জোয়ার সামনে হিরো সাজার জন্য সে বলে, জয়া, তুমি ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। এ কথা বলে সে জোয়ার হাত ধরে ফেলে, কিন্তু সে হাত ধরতেই জোয়া বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এক মুহূর্তের জন্য তো বিমানের চোখ কপালে উঠে যায়, তাই সে তাকে জাগানোর চেষ্টা করতে থাকে। কিন্তু যখনই সে বুঝতে পারে জোয়া শুধু বেহুশ হয়েছে, তখন তার ভেতরে থাকা জানোয়ার জেগে যায়, আর সে জিন্স টপ পরা জোয়ার সুন্দর শরীরটার উপর থেকে নিচ পর্যন্ত হাতাতে শুরু করে। তার পাশে শুয়ে তাকে ছুতে শুরু করে, কিন্তু সে অন্য কিছু করে ওঠার আগে জোয়া এক ঝটকায় চোখ খুলে আর উঠে দাঁড়ায়। বিমান দাঁড়িয়ে তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে তো শুধুমাত্র তাকে জাগানোর চেষ্টা করছিল। তখনই জোয়া বলে, তোর কি মনে হয় সেলিম সিং, এসব করে তুই আমাকে পাবি? কখনো না, কখনো পাবি না তুই আমাকে। এ কথা বলতেই জোয়ার শরীরে সে কাপড় এসে পড়ে, যা আজ থেকে 150-200 বছর আগের দিনের গ্রামের মেয়েরা পরত। এদিকে বিমানের শরীরও শক্ত হয়ে যাচ্ছিল, যেন কেউ তার শরীরের ভেতরে ঢুকে গিয়েছে, আর সে দেখতে দেখতে কোনো এক রাজ্যের রাজার অবতার নিয়ে নেয়। অন্যদিকে প্রবল আর আদিত্য কুলধারা গ্রামের ভেতরে ঢুকে গিয়েছিল, আর গ্রামের মন্দিরের পাশে তারা তাদের সকল সেটআপ লাগিয়ে রেখেছিল। সেখান থেকে তারা তাদের সকল ওয়্যারলেস ক্যামেরার লাইভ ফুটেজ দেখতে পারবে। আদিত্য তার কাজে ব্যস্ত ছিল, কিন্তু প্রবালের চেহারা তখনও চিন্তার রেখা দেখা যাচ্ছিল। একে তো জুয়াকে তার বিমানের কাছে ছেড়ে আসতে হয়েছে, আর দ্বিতীয়ত তারা এখনো ওই জায়গায় আসলো না কেন। তখনই তার মাথায় বুদ্ধি আসে, আর সে ভাবে এখন ক্যামেরার সাহায্যে সে দেখবে তারা দুজন কোথায়। প্রাবালের মনে এই আইডিয়া আসতে আদিত্য চিৎকার করে প্রাবালকে তার কাছে ডাকে। তার মাথা থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছিল, কারণ স্ক্রিনে যে দৃশ্য ফুটে উঠেছিল তা যে কারো শরীরের লোম দাঁড় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে গ্রামটাকে তারা খোলা চোখে বিরান দেখে এসেছিল, তখন তাদের স্ক্রিনে আবাদি দেখতে পাচ্ছিল, আর সেখানে লোকেদের চেঁচামেচিও শোনা যাচ্ছিল। তখনই তাদের নজর স্ক্রিনে যায়। সেখানে তারা ঘোড়ার উপর কাউকে দেখতে পায়। যখন তারা ওই স্ক্রিনটা বড় করে, তখন দেখে সেই ঘোড়ার উপর বিমান জোয়াকে ধরে বসে আছে, আর তাদের সামনে পেছনে অনেক সৈনিক ছিল। প্রবাল এসব থেকে কিছুই বুঝতে পারছিল না, কি হচ্ছে এসব। এই বিরান গ্রামটাতে এতগুলো লোক কোথা থেকে আসলো, আর বিমান এসব কি করছে? এসব ভাবতে ভাবতে তারা কোনো এক অশুভ ঘটনা পেতে শুরু করে। তখনই তাদের ধ্যান সেই স্ক্রিন থেকে বেরিয়ে আসা আওয়াজের দিকে যায়, যেখানে সেলিম সিং এর রূপে বিমান বলে,
কুলধারাবাসী, যদিও এটা আপনাদের গ্রাম, কিন্তু আমি আপনাদের রাজা সেলিম সিং, যার হুকুমে এই পুরো গ্রামটা চলে। তাই আমার সেবা করা আপনাদের ধর্ম। আর এই মেয়ে যে এখন আমার হাতের মুঠোয় আছে, তাকে কোনো অপরাধী ভাববেন না, কারণ এর অপরাধী তো আমি, যে ওর রূপ আর যৌবন দেখে দূরে থাকতে পারছি না। কিন্তু আমি ওকে জোর করে নয়, বরং ভালোবেসে আমার কাছে রাখতে চাই। তাই আমি ওকে বিয়ে করতে চাই। আর যদি কেউ আপত্তি করে, তাহলে আমি তাকে আমার এই তলোয়ার দিয়ে সমাপ্ত করে দেব। এই কথা বলে বিভান জোয়াকে নিচে ফেলে দিয়ে বলে, আজ আমি ওকে ছেড়ে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। ততক্ষণে আপনারা নিজেদের রাজি করিয়ে নিন, নয়তো আমি পুরো গ্রামকে নিয়ে নেব আর আপনাদেরকে আমার গোলাম বানিয়ে দেব। তার থেকে ভালো এটাই হবে যে ওকে বউ সাজিয়ে প্রস্তুত করে রাখুন। এই কথা বলে বিভান তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রাভালের নজর যখন স্ক্রিনের উপর যায়, তখন ভয়ানক রূপে সেই বৃদ্ধ মহিলা তার সামনে এসে দাঁড়ায়। যাকে তারা রাস্তায় দেখতে পেয়েছিল, তাকে দেখা মাত্রই তাদের সিটটিপিটি গুল হয়ে যায় আর তারা উল্টো পায়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই আশেপাশের লোকগুলো রক্তে রাঙানো লাশ তাদের দিকে এগিয়ে আসে, যেন তারা কোনো জম্বি আর তাদের খুনেরই তৃষ্ণার্ত হয়ে উঠেছে। সেই লাশগুলোকে তাদের দিকে আসতে দেখে তারা এতটাই ভয় পেয়ে যায় যে নিজেদের মধ্যে ধাক্কা খেয়ে সেখানে পড়ে যায়। এখন তাদের মধ্যে এতটুকু সাহস ছিল না যে তারা উঠে দাঁড়াবে আর নিজের লাঠিটাকে এমনভাবে ঘুরায় যে সেই জম্বির মতো দেখতে লোকগুলো অন্যদিকে চলে যায়। তখনই সে বৃদ্ধ মহিলা ভয়ানক আওয়াজে তাদেরকে বলে, মানা করেছিলাম না এখানে আসতে, ফিরে যেতে বলেছিলাম না, কিন্তু তোমরা আমার একটি কথাও শুনোনি। তার কথা শুনে প্রবাল এটা বিশ্বাস করে নেয় যে সে তাদের এখান থেকে জীবিত বের করতে পারবে। তাই তারা তার সামনে অনুরোধ করে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে আর এখন আমরা কিভাবে বাঁচব? তখনই বৃদ্ধ মহিলাটি বলে, বাচ্চারা, এখানে এসব গত 200 বছর ধরে চলছে, আর অন্ধকার হওয়ার পরেও এখানে থাকার কারণে তোমরাও এই ঘটনার একটি অংশ হয়ে গিয়েছো। এখন কথা যদি আসে এখান থেকে বেঁচে ফেরার, তাহলে সেই মেয়েটার কারণেই তোমরা এখানে ফেঁসে গেছো, আর সেই এখান থেকে তোমাদের বাঁচাতে পারবে। সেই মেয়েটাকে সেলিম সিং এর হাত থেকে বাঁচানোর জন্য আজ রাতেও এই গ্রামের মানুষগুলো সবাই গ্রাম ছেড়ে এখান দিয়ে বেরিয়ে যাবে। তাদের সাথে বাইরে বেরিয়ে যাও, নয়তো সেলিম সিং তোমাদেরও ছাড়বে না। আর এটা লক্ষ্য রেখো, ভিড়ের মধ্য দিয়েই তোমরা বাইরে বের হবে, তারাও যেন জানতে না পারে তোমরা তাদের থেকে আলাদা। সেই বৃদ্ধ মহিলার কথা শেষ হতেই প্রবাল স্ক্রিনে দেখতে শুরু করে যে এখন তারা কোথায় আছে। আর যখন তারা এটা জানতে পারে যে তারা কোথায়, তখন তারা গ্রামবাসীর বেশ ধরে নেয় আর তাদের ভিড়ের সাথে মিশে আর তাদের সাথেই হাঁটতে থাকে। ভিড় সরিয়ে প্রবাল এখন জোয়ার আরো অনেকটা কাছে চলে এসেছিল। তখনই সে দেখে জোয়ার চোখে জল আর চেহারায় লজ্জা, যেন তার জন্য এই পুরো গ্রামের লোকেদের নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে হচ্ছে। তখনই প্রবাল ভিড়ের মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে আদিত্যের হাতে মোবাইল আছে, আর এই আজব জিনিস দেখে গ্রামবাসী মনে করে নিয়েছে সে কোনো ছদ্মবেশী অথবা সেলিম সিং এর কোনো এক জাসুস। তাই সেই ভিতর গ্রামবাসী তাকে মারতে শুরু করে। প্রবাল কোনো কিছু করে ওঠার আগে আদিত্য নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়, যেন প্রবাল কারো নজরে না পড়ে। বন্ধুকে মরে যেতে দেখে প্রবাল একদম ভেঙে পড়তে চলেছিল, কিন্তু গ্রামবাসীকে সামনের দিকে এগিয়ে যেতে দেখে সে তার অনুভূতিগুলোকে আটকে নিয়ে এক পলকে তার বন্ধুকে দেখে আর গ্রামবাসীর সাথে সেই সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে, যেটা এই গ্রাম থেকে বের হওয়ার রাস্তা ছিল। এক এক করে সবাই সেই সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর সবার মুখে ব্যাস একটি অভিশাপ ছিল যে মাটিকে তাদের ছেড়ে যেতে হচ্ছে, সেই মাটিতে যেন অন্যকে বসতি স্থাপন করতে না পারে। এদিকে সুড়ঙ্গ দিয়ে তো সবাই বেরিয়ে এসেছিল, কিন্তু বাস্তবে শুধুমাত্র জোয়া আর প্রবালই বেরিয়ে এসেছিল। জোয়া বাইরে আসতে সে আত্মা তার শরীর থেকে বেরিয়ে যায় আর সে বেহুশ হয়ে যায়।
আর প্রবাল তাকে সামলাতে শুরু করে। তখনই তার নজর সেই সুড়ঙ্গের দিকে যায় যেটা লোহার গেট দ্বারা বন্ধ ছিল। প্রবাল কোনোভাবে জোয়াকে সামলায় আর সেখান থেকে বেরিয়ে আসে। তার কষ্ট হচ্ছিল কারণ সে আদিত্যকে বাঁচাতে পারেনি, কিন্তু সে ভিভানকে বাঁচানোর একটুও চেষ্টা করেনি, কারণ সে সেই সব দেখে ফেলেছিল যা সে বেহুশ হয়ে পড়ে থাকা জোয়ার সাথে করতে চেয়েছিল। যাওয়ার আগে সে একবার পেছনে ফিরে তাকায় যেখানে সে বৃদ্ধ মহিলা দাঁড়িয়েছিল। সে তাকে বলে, আর কখনো ফিরে আসবে না এই কুলধারায়। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।